ব্যক্তিগত অধিকার, হ্যাঁ, আমাদের আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝো? কখন আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না? বলেন, স্যার এটা আনসারটা স্যার, দেন। স্যার ইয়া ইয়া সংজ্ঞা স্যার হইলো স্যার 96 97, আর স্যার যা হলো স্যার 99 সত্যগুলো স্যার, 4টা সত্য। কি কি শর্ত? সত্যগুলো স্যার, 1 নম্বর সত্য হচ্ছে স্যার, স্যার আমার মতো স্যার আমি বলি স্যার, হ্যাঁ, হ্যাঁ। মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা ব্যতীত সরকারি কর্মচারীর বিরুদ্ধে আপনার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। 2 নম্বর হচ্ছে স্যার, যতটুকু পর্যন্ত সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থেকে ততক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। যতটুকু ক্ষতি করা দরকার ততটুকু ক্ষতি হবে, এর বেশি ক্ষতি করা যাবে না। যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকু করতে হবে, এর বেশি করা যাবে না। কি কি গাইড থেকে বললেন? স্যার গাইড, গাইডে ছিল স্যার, এটা গাইডে ছিল। ঠিক আছে। এই মোটামুটি একবার খারাপ হয় না, আবার ভালো হয় নাই, মোটামুটি সমস্যা নেই। আচ্ছা, এই কবির ভাই, নেক্সট কোশ্চেন। কখন একটি বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হয়? স্যার কখন কি বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হবে? তাহলে আমি বলবো যে কখন বলছে একটি একটি বৈধ সমাবেশ, বলছে পুলিশ, পুলিশ আইনি বৈধ সমাবেশটা 30-এর, কি? বৈধ বৈধ পুলিশ আইন সমাবেশ 30। বলেন তো, বৈধ সমাবেশটা কি? তার বৈধ অনুমতি সহকারে, অনুমতি সহকারে যে সমাবেশ হয় সেটা হলো বৈধ সমাবেশ, যেটা পুলিশ আইন এটা তো লাইসেন্স, বলে। এসপি স্যারদের কাছে অর্থাৎ লাইসেন্স যদি থাকে সেটা হলো বৈধ। আর বৈধ। বৈধ হয়ে যায় আর যে- কখন? আর ওই শর্ত যদি মানে ওই লাইসেন্সের শর্ত যদি ভঙ্গ করে তখনই অবৈধ পরিগণিত হইবে। অবৈধ সমাবেশ পরিণত, লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে অবৈধ পরিণত হয়। আর কোন, আর কি কারণে অপরিণত হয়? ধারা কত? পুলিশ আইন কত? তার 30, তার 30-এর পয়ের 1 30-এর 30? পয়ের 1 2 3, 30-এর 1 2 3, 30-এর ক, আর সিআরপিসি 127, 128, 129। আর আপনার 128, আর হচ্ছে পিআরবি 143 বিধি। এখানে স্যার, এখানে মনে হয় স্যার পুলিশ আইন দিয়ে প্রশ্ন করছে স্যার, এটা একে স্যার কাজ যদি আসবে স্যার। কানেক্টেড, জাস্ট এটা প্রশ্ন করছে। এখানে দেখেন, প্রথম যে প্রশ্নটা সেট করলো স্যাররা, আত্মরক্ষার দিল, তারপরে একটা কি করলো এখানে, বৈধ সমাবেশ অবৈধ সমাবেশ পরিণত হয়, এখানে তো প্যানেল করার প্রশ্ন। সরাসরি এখানে একটা খ নম্বর প্রশ্ন, 4 মার্কের বা 3 মার্কের, তারা কি করলো এই পুলিশ আইনের সাথে সংযুক্ত করে দিল। কিন্তু সংযুক্ত করছে ঠিক আছে, কিন্তু কানেক্টেড সেকশন আসবে, অসুবিধা নেই, হ্যাঁ দিতে পারবে। তো পুলিশ আইনটা আগে লিখতে হবে, এটা পুলিশ আইনটা আগে লিখতে হবে, হ্যাঁ পুলিশ আইনটা আগে, তারপর অন্যান্য সেকশন যা আছে। আচ্ছা, নেক্সট। আমাদের সংবাদ থানা আসলে থানার নেক্সট হচ্ছে, কোন দেখেন, আমলযোগ্য? আমলযোগ্য। ও, এজাহার বলতে কি বুঝো, কে বলতে পারবে? কোন স্যার প্রশ্ন, স্যার বলেন। এর আবিধানিক অর্থ হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী। থানায় কোনো মৌখিক সংবাদ লিখিত বা মৌখিকভাবে পৌঁছানোকে এজাহার বলে। এজাহার হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা, বিধি ফরম নং হচ্ছে 27, বাংলাদেশ ফরম নং 53-56, তারপর হচ্ছে পিআরবি হচ্ছে 243-এর গ, সাক্ষ্য আইনের 35 এবং 74 ধারা। এজাহার বলতে কি বোঝায়? কোন এখানে আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিকভাবে লিখিতভাবে পৌঁছালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার বলে। নির্দিষ্ট ফর্মে
যে যে কথা বা বার্তা এই বক্তব্যটা লিপিবদ্ধ করেন তাকে এজাহার বলে। খুব সুন্দর হয়েছে। এখানে নির্দিষ্ট একটা উনি কি করলো, মানে সাপও মারলো না, লাঠিও ভাঙলো না। সাপ মারছে, মানে সাপ আর লাঠি ভাঙে নাই, কিন্তু কথা হচ্ছে একবারে ঢুকাই দিছে। তিনি নিয়ে আসছেন লিখিত মৌখিক ভাবে অফিসের ইচ্ছা, তিনি কি করলে একটা বলে দিচ্ছেন নির্দিষ্ট ফর্মে, এখানে সমুল্লেখ করা দরকার নেই, এ দরকার। আর এখানে আমরা তো জানি যেটা উনি যখন এটা অফিসার ইনচার্জ যেটা পরে পড়বেন দেখবেন সঠিক আছে, তাহলে উনি তো একটা অর্ডার স্বাক্ষর করে দেবেন, সেটা স্যার এফআইআর রেকর্ড স্যার হবে। এজাহার আর স্যার এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য আছে কিন্তু স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট। এজাহার যখন হবে তখন 27 হবে বা 53 56 হবে, আর এই এফআইআর হবে। আর এজাহার হলো বাদীর মৌখিক জবানবন্দি, আচ্ছা, সুন্দর হয়েছে। লিখিত হইতে পারে, অলিখিত হইতে পারে। রাইট। আচ্ছা, খ নাম্বার, আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে থানার ভারপ্রাপ্ত কোন স্তরের কর্মকর্তা গ্রহণ করবেন? প্রথম প্রশ্ন। এবং কি কি বিষয় গুরুত্ব দিয়ে এজাহার লিপিবদ্ধ করবেন? এটা দেখেন একই কোশ্চেন, প্রশ্ন এজাহার কি কি বিষয়, একটা যখন এজাহার আসে কি কি বিষয় গুরুত্ব দিবেন, এখানে কিন্তু আমলযোগ্য সংবাদ আসছে এবং কি কি বিষয় গুরুত্ব এজাহার লিপিবদ্ধ করবেন। হ্যাঁ, এজাহারটা লিপিবদ্ধ মানে কি, ওটা তো পরেই পরবর্তী এফআইআর এ রেকর্ড হচ্ছে। আর ওই এজাহারে কি কি বিষয় দেখবেন, যে কি কি গুরুত্ব দিয়ে দেখবেন এজাহার লিপিবদ্ধ করার সময়। ঘুরে ফিরে প্রশ্নগুলো ওগুলো, খালি প্রশ্নটা চেঞ্জ হচ্ছে আর কিছু না। তাহলে কোন স্তরে কর্মকর্তা গ্রহণ করবেন? স্যার অফিসার ইন্সপেক্টর ইনচার্জ বা থানা। পদমর্যাদায় আমার হ্যাঁ, দায়িত্ব এখানে থাকাকালীন এখানে কিন্তু ওই যে ডিউটি অফিসার লিখবেন না, সাব ইন্সপেক্টর লিখেন না আবার। এখানে কোন থানা বলছে, থানার কোন স্তরে কর্মকর্তা গ্রহণ করবেন? ইন্সপেক্টর পদমর্যাদায়। অফিসার ইনচার্জ করবো, এবারে সাব ইন্সপেক্টর করতে পারে, এএসআই করতে পারে, এবারে এখানে কোন, সে দায়িত্ব হ্যাঁ, পাঁচশো দায়িত্ব প্রশ্নটা বুঝেন, কোন স্তরের একজনের কথা বলছি, কোন স্তরের, কোন স্তরের বলে না, কোন কোন স্তরের। কোন কোন স্তর হলে সবাই পারে, কনস্টেবলও পারে, যখন তো না কনস্টেবলও পারবে, কিন্তু কথা সেটা না। একটু মাথা খাটাবেন, আমরা জানি, আইনটা জানি, কিন্তু প্রশ্নটাকে বুঝে উত্তর দেবেন, তাহলে সময়টাও বাঁচবে, উত্তরটাও কারেক্ট হবে। আর কি কি গুরুত্ব স্যার দেবেন? এখানে হ্যাঁ, স্যার আমি আমি কি বলতে পারি, এখানে বলছে আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে থানার কোন স্তরের কর্মকর্তা, তাহলে আমি বল থানার থানার বলতে ইন্সপেক্টর, ইন্সপেক্টর র্যাঙ্কের কর্মকর্তা, অফিসার ইনচার্জ হিসাবে গণ্য। সেই না, অফিসার মানে আ- তদন্তের দায়িত্ব থাকে, না, এজন্য তো মামলা রুজু করতে হবে। একটু বলি, আপনার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ পদমর্যাদা একই ওরকম বলা যাবে না। কারণ হচ্ছে ইন্সপেক্টর এন্ড অফিসার ইনচার্জ পার্থক্য আছে, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব থাকলে হ্যাঁ, এই, এটা একটা বিষয়, তাই জন্য ইন্সপেক্টরের গণ্য বলা যাবে না, সরাসরি বলতে হবে যে কোন অফিসার ইনচার্জ অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই কথা। ও ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তিত অফিসার ইনচার্জ শব্দটা আসছে, তাই না? এভাবে লিখতে হবে। এরপরে মানে যে তার দায়িত্ব হুম, থাকেন তিনি। এখন পুলিশ পরিদর্শক গুলো ওখানে থানায় তার তদন্ত থাকেন, অপারেশন থাকেন, ওগুলো এত কিছু জানতে চায় না। কোন হচ্ছে যে অফিসার ইনচার্জ, এইভাবে ডাইরেক্ট লিখে দেবেন, দেখবেন গ্রহণ করবেন। থানার কোন স্তরের কর্মকর্তা, এটা আবার ভাঙতে গেলে সমস্যা আছে, এটা ডাইরেক্ট বড় করছে, এখানে প্রশ্ন হয় যে এবং কি পরের প্রশ্ন গুরুত্ব দিচ্ছে বেশি, ওখানে এক লাইন কি কি বিষয় গুরুত্ব দিয়ে আজালি বুদ্ধি করবে শেষ। তাহলে তারপরে এটা একটু clear করে দেন স্যার, একটু আমি কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে বলেন। যে মামলার এই। মামলার বাদীর নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা, এরকম সঠিক না স্যার? সর্বপ্রথম দেখতে হবে যে অপরাধটি কি আমলযোগ্য অপরাধের সংবাদ কিনা। সঠিক সঠিক সঠিক। এটা হলো প্রথম, রাইট। প্রথম আসামির নাম ঠিকানা অজ্ঞাত দিয়েও চালায় দিয়ে পরবর্তী কার্যক্রম চালানো যায়, সমস্যা নাই। আমলযোগ্য কিনা। হ্যাঁ, আমলযোগ্য কিনা, উনি যে ঘটনাটা বলতেছে দেখা গেছে লাইটেস্ট অফেন্স, মানে সামান্য অপরাধ, ফুল ছিঁড়ার অপরাধ। এটা হলো তো প্রথমে হচ্ছে সে যে তার মৌখিক জবানবন্দি দিচ্ছেন এটা কগনিজেবল কিনা, মামলা নেওয়ার মতো কিনা। হ্যাঁ, এরকম, কারণ অনেক ক্ষেত্রে আমরা জানি কার্যবিধি পিআরবিধি স্পষ্ট বলা রয়েছে, উনি যদি যিনি আজার দিচ্ছেন তার যে ঘটনা কার্যক্রম, আমরা ঘটনাস্থলে এখানে বসেই থানায় বসে অনেক সময় বাদী এজাহার দেওয়ার পরেও বলে, স্যার আমি আমি যেখানে আসছি এতেই ওরা পানিশমেন্ট হয়ে গেছে, এটা আমি আর তদন্ত করাতে চাই না। এই যে আমরা যে তদন্ত থেকে অস্বীকার করি, তদন্তে যাই না, তদন্ত থেকে বিরত থাকি, আমাদের কাছে অনেক আইনের প্রত্যেকটা জিনিসের একটা সুন্দরভাবে মালা গাঁথা আছে। আপনি ধীরে ধীরে পড়বেন এগুলা ক্রমানুসারে, আপনার ক্রোনোলজিক্যাল অনুসারে আপনি আপনার মাথার ভিতরে, আপনার ব্রেনে, আপনি আপনার মনের ভিতরে সাজিয়ে রাখবেন। একটু খেয়াল রাখবেন, ওই যে একটা কথা বলে সুন্দর, এটা হলো প্রথম কথা, যে আপনার 5 7 8 10টা পয়েন্ট লিখবেন, খাতা ভরবেন, মার কিন্তু
আসবে না। প্রথমে যদি স্টার্টিংটা ভালো হয়ে যায় না, পরে ইনশাল্লাহ ভালো হবে। তারপর আরো দু একটা পয়েন্ট বলেন। এজারটি অবশ্যই লিখিত অভিযোগ হতে হবে স্যার। হুম। আর এজারকারীর স্বাক্ষর থাকতে হবে অভিযোগকারীর। নাম ঠিকানা সঠিক দিতে হবে। তারপর থানার বার্ষিক এবং মাসিক ক্রমিক নম্বর সঠিক থাকতে হবে। রেকর্ডকারী অফিসারের স্বাক্ষর থাকতে হবে। তারপর রেকর্ড করার তারিখ ও সময় উল্লেখ করতে হবে। ঘটনাস্থলের দৈর্ঘ্য, দিক, দূরত্ব, প্রস্থ ইত্যাদি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে যারা রেকর্ড সঠিকভাবে করার সময় তারিখ লিপিবদ্ধ করতে হবে। অভিযোগকারীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। অপরাধীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। তারপরে যে ঘটনাস্থলে বস্তু নিশ্চিত সাক্ষ্য প্রমাণ জব্দ তালিকামূলক জব্দ করতে হবে। এ দ্বারা সহ লুণ্ঠিত মালামালের বিবরণ উল্লেখ করতে আচ্ছা, হবে। ওকে। আরেক আরেকটা কথা আপনাদের সাথে মোটামুটি যেগুলো বলতেছেন হচ্ছে, এখন এজার বিল নম্বর লিপিবদ্ধ করতে হবে। এই যে একজন বললেন যে আপনি বললেন যে পূর্ণাঙ্গ নাম ঠিকানা, যিনি ঠিকানাটা দিলেন, আমরা তো আমরা কিভাবে বুঝবো তার নাম ঠিকানা সঠিক আছে কিনা? আমরা তাকে কি চাইতে পারি তার কাছ থেকে, যে আপনি যে আসছেন, আপনার এই এই এজাহারটা মৌখিক এজাহার দিচ্ছেন, আপনার ভোটার আইডির সাথে আছে কিনা চাইতে পারি না? সঙ্গে আছে হ্যাঁ, কিনা। অবশ্যই স্যার। এটা এটা লিখবেন, পরীক্ষা আসলে লিখবেন। আমরা এগুলো বলে দিই স্টুডেন্টদের। আমরা যেহেতু ডিজিটাল স্বাক্ষর বিষয় চলে আসছে, এখন গ্রহণযোগ্যতা আসছে সবকিছু, তো এখন এনআইডি খুব ইম্পর্টেন্ট। যেমন তাহলে লিখবেন যে এজাহার যিনি লিখিত যিনি স্বাক্ষর দিয়েছেন, এবং এজাহারের সাথে অবশ্যই তার যাচাই বাছাই করার জন্য, বা তার এজাহার তার এনআইডিটা। এখন তো যখন আমরা ইয়েতে যাব, সিটিএমএস এ যাবো, তখন কিন্তু এনআইডি অবশ্যই লাগবে। আমরা নেই যেটা করি, অথবা এনআইডি নাম্বারটা লাগবে, আমরা ওখানে যাচাই করে ফেলি। এনআইডি নাম্বারটা হলেও আমরা ওখান থেকে বের করে কাজ করতে পারি। এই কথা লিখবেন, এগুলা খুবই সিনিয়র স্যাররা দেখে তার ভিতরে নিত্য নৈমিত্তিক কোনো কথা আছে কিনা। আপনার থানায় যে এগুলাই করবেন। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। 3 খ, ফৌজদারি মামলা আসামি কর্তৃক পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কোন পরিস্থিতিতে কিভাবে, দেখেন একটা হচ্ছে কোন সিচুয়েশন, হাউ টু বি প্রুভ বা হাউ টু বি রিলিভেন্ট, কিভাবে। স্যার একটা বাদ আছে স্যার, তিন যে হত্যা নম্বর প্রশ্নটা স্যার, বাদ রাখছেন স্যার, আচ্ছা হত্যা মামলা কোনে ক্ষেত্রে। আচ্ছা লাশের আবশ্যকতা। এটা এটা শেষ করে ওদের যাচ্ছে আর কি, যেহেতু বাদ পড়ছে। আমরা এটা যেহেতু ধরছি শেষ করে, ওটা উপরে যাচ্ছে, অসুবিধা নাই। স্যার, এটা বাদ পড়ছে, তা এটা তাহলে ফৌজদারি মামলায় বলছে আসামি কর্তৃক পুলিশ অফিসার নিকট স্বীকারোক্তি কোন কোন পরিস্থিতি কিভাবে, মানে দুইটা বিষয়, কোন সিচুয়েশনে কিভাবে আদালত প্রাসঙ্গিক হয় বলেন তো, কে বলতে পারবে? সাক্ষ্য আইনে 27। 26 27 স্যার, 26 27। 26 বলবো 27। হ্যাঁ, 26 বলেন তো কবির ভাই। যদি স্যার, যদি কোনো আসামি পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করে, সেক্ষেত্রে প্রাসঙ্গিক এবং উক্ত মামলা সংশ্লিষ্টের সাথে 27 ধারা মোতাবেক যতটুকু ওনার বক্তব্য মোতাবেক যতটুকু আলামত উদ্ধার হবে, সে আলামতটুকু আদালতে প্রাসঙ্গিক 27 ধারায়। আর ও, 26 ধারায় চমৎকার, খুব চমৎকার হয়েছে। এই এই যে এই কোন পরিস্থিতিতে হচ্ছে 26, কারণ হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের সেখানে প্রেজেন্ট দেয়ার থাকে, একদম ইজি। আর আলামত উদ্ধার করার জন্য তো আর ম্যাজিস্ট্রেট থাকবে না। বাট তুমি যখন আপনি যখন আসামিটা ধরবেন, তাকে তার জিজ্ঞাসাবাদে যখন উদ্ধার হয়ে যাবে তার দেওয়া তথ্য মতে, সেখানেই বলছে যতটুকু তথ্যর মধ্যে তার দেওয়া তথ্য মতো যতটুকু তথ্য উদ্ঘাটিত হবে, এবং সেই অনুযায়ী সেটাই হবে আদালতে প্রাসঙ্গিক। খুব চমৎকার, এটা ভালো হয়েছে এটা। তারপর পরে যান, হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের আবশ্যকতাটা কতটুকু। আমরা ইদানিং মোটামুটি এটা নিয়ে মনে আলোচনা গ্রুপে আমরা প্রশ্নটা দিচ্ছি, কথা বলতেছিলাম। অবশ্যই আবশ্যক রয়েছে, কারণ হত্যা প্রমাণের জন্য লাশে আবশ্যক না থাকলে আমরা প্রমাণ করবো কিভাবে, তাই না? কে বলতে পারবে এটা? স্যার এটা স্যার হত্যা মামলা প্রমাণের জন্য স্যার প্রথমে স্যার লাশ স্যার, স্যার খুঁজে বের করতে হবে স্যার, লাশটা প্রয়োজন স্যার, লাশ লাগবে। হুম। এরপরে স্যার, স্যার এই ছবি, স্যার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে হবে স্যার, ডিএনএ টেস্ট করতে হবে স্যার। এরপরে স্যার ছবি ছবি তুলতে হবে স্যার। এরপরে স্যার ওই যে মাইকিং করতে হবে। এরপরে স্যার এ, এই তার আরেক ডিসিশন পাওয়া স্যার, তাহলে স্যার এটা প্রমাণ করা সম্ভব। স্যার, হ্যাঁ, এখানে হ্যাঁ, চাইছে যে হত্যা হয়েছে কিনা এটার প্রমাণ করতে হবে। হত্যা প্রকৃত মামলাটা যে হয়েছে, এ- এটা এ- হত্যা হয়েছে কিনা এটাও এটা একটা প্রমাণ। বিষয়, এটাও আপনাদের একটা লাশ বিষয়। তৈরি করতে স্যার, লাশ তো লাগবে স্যার, লাশ ছাড়া তো আচ্ছা, আর লাস্ট প্রমাণ তো করা লাগবে। যাবে না। আরেকটু লাইভটা থেকে প্রমাণ করা যাবে নাকি? আচ্ছা, এখন লাশ ছাড়া একটু সুলতান রিপোর্ট প্রস্তুত করা সম্ভব নয়। উপস্থিত রাসেল, সাক্ষী আমি দেওয়া সম্ভব কবিরকে নয়। কবিরকে সাপোর্ট দিচ্ছি আমি কথাটা, কারণ হচ্ছে আপনারা যারা বলতেন সবাই সব সঠিক আনসার দিচ্ছেন, কবির আরেকটা খুব একটা সুন্দর একটা উপস্থাপন করছে, যে আপনার সে যিনি যাকে খুঁজতেছি,
যিনি মার্ডার হয়েছেন, লাশের একটু পাওয়া যাচ্ছে না, লাশের আবশ্যকতাটা কতটুকু, এটার এই বিষয়। মানে আসলে দৃশ্যমান কি, হ্যাঁ, দৃশ্যমান কি কি আছে কি তার আসলে শরীরে, হত্যা হয়েছে কোথায় কিনা। আঘাতের চিহ্ন আছে, এগুলো চাইছে। যে হ্যাঁ তার হ্যাঁ। দেখে বোঝা যাবে তার বুকে আঘাতের চিহ্ন আছে, ছুরি ছুরি দিয়ে আঘাতের গর্ত আছে, আচ্ছা, বা এখন ছবি তুলতে হবে, এগুলো আর কি। একজন বললেন যে তার এই যে মাইকিং করবেন, মাইকিং করার কথা আসলে এখানে একটু অ্যাড করতে পারেন না, যে আসলে আপনি যে গেলেন মাইকিং করলেন কোন হিসেবে, কার দেওয়া তথ্য মতে? একজন বলেন যে আপনি যে মাইকিং করা শুরু করলেন, বললেন আমাদের কি সারা বাংলাদেশে বেতার বার্তা আছে না, জি স্যার। আপনি মাইকিং করার পুরো এলাকার ভিত্তিক ওই মাইকিং করা, ওই ওরকম দরকার না, মাইকে এত এত তারিখে মারা গেছে, আমরা আমাদের সুযোগ পেলে সংবাদ দেন, এই ধরনের কথা নেই। আমাদের এই বিষয়টি লিখতে পারেন যে বেতার, মানে সারা বাংলাদেশ এরকম লাশের এরকম একটা লাশ পাওয়া যায়, মানে এত তারিখে জিডি হয় বা মামলা হয়, এরকম একটা বেতার বার্তা দিতে পারে, এরকম তার কথা। বা তথ্য প্রযুক্তিতে স্যার। হুম, বুঝি নাই। স্যার বেতার বা তথ্য প্রযুক্তিতে প্রচার করা যাবে স্যার। হ্যাঁ আচ্ছা। তথ্য আচ্ছা দেলোয়ার, আসো তো এই হত্যা মামলা প্রমাণের জন্য তোমার ক্ষেত্রে লাশের আবশ্যক কতটুকু? সাক্ষ্য আইন কতটুকু? এইটা যে প্রশ্ন স্যার, এই প্রশ্নটা প্রথমে- এই যে প্রশ্নটা বলছে, এই প্রশ্নতে বলছে হত্যা প্রমাণের ক্ষেত্রে লাশের আবশ্যকতা কতটুকু আলোচনা করুন। অর্থাৎ এটার প্রথম স্টার্টিংটা হবে স্যার যে হত্যা মামলা প্রমাণ করতে গেলে অবশ্যই লাশ খুঁজে পাওয়া দরকার। এটা হুম, প্রথম স্টার্টিং এইটা। আচ্ছা। তারপর এখন যেহেতু এটার কোনো ধারা নাই, তখন কি দিতে হয়? তখন দিতে হবে এজাহার। সুরত আলাদা। তারপরে দিতে হবে স্যার এজাহারের সাথে সম্পৃক্ত যে প্রকাশ উঠাবেন, সুরতহাল পোস্টমর্টেম রিপোর্ট নিবেন। তারপরে হচ্ছে স্যার এটার সাথে বস্তুগত আলামত নিবেন। তারপরে বিশেষজ্ঞের মতামত নিবেন। তারপরে স্যার ফরেনসিক নিবেন, ডিএনএ নিবেন। তারপরে হচ্ছে স্যার ওই যে 73 তুলনা করতে পারবেন। এখন যদি স্যার আরো বাড়াইতে চান তাহলে মনে করেন যে আরো বাড়ানো যাবে। এত দরকার নাই, জাস্ট ওরা বলছে এটা অল্পতে মার্ক, তো 5 মার্কের, তুমি এত লাগবে না, আবশ্যকতা কিন্তু তুমি just এটার মূল হ্যাঁ, এটার মূল প্রশ্নটা হচ্ছে স্যার যে হত্যা মামলা প্রমাণ করে গেলে কি লাশ লাগবে কিনা, এটা মূল প্রশ্ন হচ্ছে হ্যাঁ স্যার এইটাই। এইটা, যে হ্যাঁ অবশ্যই হত্যা মামলা প্রমাণ করতে গেলে লাশ লাগবে। লাগবে, এটাই এটাই এরপরে এটাই এখন এটা এটার সাপোর্টেড আমরা কিছু দ্বারা দিতে পারি, এই যারা হচ্ছে দিয়ে স্যার দিবে কথা। আর কিছু না। আচ্ছা, এবার তুমি বলো, ইব্রাহিম বলবে, এটা কেউ কথা বলবেন না, ইব্রাহিম বলবে, এত করে আসছে। মাছ বাজারে সেক্রেটারি অফিস কক্ষে জুয়া খেলছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ একটি টিম পাঠিয়ে অভিযান পরিচালনা করালেন। এটা খুবই বাস্তবমুখী প্রশ্ন, যেটা এভাবেই করে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এই উপস্থিতি টের পেয়ে কিভাবে টের পাইলো, কারণ হচ্ছে এটা ইব্রাহিম বলতে পারবেন কিনা। পুলিশ উপস্থিতি টের পেয়ে জোয়ার সরঞ্জাম সহ সকল সকল স্থান ত্যাগ করলো। অভিযানে কোনো কিছু পাওয়া গেল না। এক্ষেত্রে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পরবর্তী আইনগত পদ্ধতি দেখেন, কিছু কিন্তু পাইলেন না। আপনার আইন কিন্তু পড়ছেন, জ আইনের, আমি ধারা বলবো না, আপনারা বলবেন, আমি একটু এখানে একটু গেয়ে দিয়ে আর ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম থেকে যেটা বললো যে আমরা থানা থেকে যে কোনো ভাবে আমাদের অফিসার ইনচার্জ স্যার সেটা সংবাদ পেলেন, অভিযান পরিচালনা করালেন। তা এই যে উপস্থিতি টের পেয়ে কিভাবে চলে গেল ওখানে, ওদের কি কিরকম, ওদের ওই যে আমরা যে গতি বা যে রাস্তাতে যাব ওখানে আগে পরে তাদের লুক লাগানো থাকে, যে পুলিশের লুক, কারণ আমরা গেলে তো সিভিলে যাব অথবা কোনো মোটর সাইকেল বা যেভাবে হোক আমরা যাচ্ছি, তারা আগে কোনো মতো ওদের লোক যখন লাগানো থাকে বা সোর্স থাকে, তারা বলে দেয় যে পুলিশ আসে, তখন কি করলে ও স্থান ত্যাগ করে দিচ্ছে। এখন কথা হচ্ছে অভিযানে কোনো কিছু পাওয়া গেল না, এই ক্ষেত্রে আমরা যারা গেলাম পরবর্তী আসলে আইনগত পদ্ধতিটা এখন কি করবো আমরা, ইব্রাহিম? কোনো কিছু পাওয়া যায় না, সর্বপ্রথম তো অফিসার ইনচার্জ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব যে এখানে আসলাম, আসার পরে আমাদের উপস্থিতি টের পায় সবাই চলে গেছে, তাদের জুয়ার যে সরঞ্জামাদি আছে ওই সরঞ্জামাদি সহ কোনো কিছুই পাওয়া যায়নি। আহ, এরপরে কি আশেপাশে ব্যক্তি থাকতে পারে যারা প্রত্যক্ষ করে, কারণ এরকম ঘটনাতে আচ্ছা গেলে তো দাঁড়াও কিছু দাঁড়াও, মানুষ। বুঝতে বুঝতে পারছি। তোমার প্রথম পয়েন্টটা ভালো ছিল, প্রথম পয়েন্টটা ভালো ছিল, ভালোর দিকে যাচ্ছিল, পরের দিকে যাচ্ছ বুঝতে পারছি। তুই পাঁচের ভিতরে তুমি আপাতত 2 নিয়ে বসে থাকো, বুঝতে পারছি। এখন আর কে বলবে? আমি যারা বলবো, আহ হাবিব ভাই বলেন তো, হাবিব মানে এসে থেকে দিবেন না? হ্যাঁ।
প্রশ্নগুলো খুবই এএসআই থেকে সাব ইন্সপেক্টরের জন্য খুবই ইম্পর্টেন্ট, কনস্টেবল তো কথাই নেই। এটা খুব গুছালো, খুব সুন্দর, চমৎকার, চমৎকার একটা প্রশ্ন। হাবিব ভাই আছেন কি লাইনে, বলতে পারবেন? আমি যাকে জিজ্ঞেস করবো যে লাইনে জান্নাত, জান্নাত আপু কোথায়? এই প্রীতি নতুন আসছে এখানে, প্রীতি না, দেখি তো প্রীতি আপু বলেন তো। পরে একজন বলছে একটা স্টেপ, ওই স্টেপটা বলবেন না, ও যেটা বলছে পরেরটা বলবেন আপনি। প্রীতিকে বলতে পারবেন? প্রীতি শুনতেছে না, তারপরে সৈকত। ও স্যার, হ্যাঁ প্রীতি বলেন। স্যার, স্যার আমি বলি। আচ্ছা প্রীতি স্যার, বলবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, প্রীতি বলবে, প্রীতি বলবে। না স্যার, আমি মাত্র ঢুকছি, আমি বেশি প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে পরে নেক্সট কে বলতে চাইলেন? স্যার, সন্দেহভাজন যদি কাউকে পায় ওইখানে তাকে বিনা কারণে গ্রেপ্তার করবে। দাঁত দেন। তারপর যদি রাখেন রাখেন, না স্টপ স্টপ স্টপ, বুঝতে পারছি। আপনি আমি পাশে বলি স্যার, আস্তে, পাশের ভিতরে আপনি এক এক দিয়ে দিচ্ছি। তারপরে কে যারা জিজ্ঞেস করবো আমি, স্যার আমি আহ বলি, এই এই না, সাইদ আছেন? সাইদ, খুবই চমৎকার উত্তর, 2 লাইনের উত্তর শেষ হয়ে যাবে এটা। তারপরে আর কি আছে, কে বলতে চাইলেন? আমি আর একটা বলবো। না, তোমার চান্স শেষ, ব্যাখ্যা তুমি এখন শুনবা খালি। তারপরে স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন, হ্যাঁ ও যেটা বলছে পরে পরে একটা অপশন বলবেন। এরপরে স্যার ওই যে স্যার জ্বর সহজ আমাদের স্যার পাইছিলাম যে ওইখানে স্যার একটা শূন্য জব্দ তালিকা স্যার তৈরি করবো স্যার, শূন্য জব্দ তালিকা। এবারে কে বা কারা খেলছে এটার জন্য স্যার গোয়েন্দা সোর্স নিয়োগ করবো স্যার। বাদ দেন। এবারে স্যার যে স্টপ যে স্টপ, গোয়েন্দা সোর্সে থাকেন, আপনার সোর্স নিয়ে বসে থাকেন, সোর্সের এনে কোনো কাজ নেই। আপনার তো খেলছেই তো, আপনার সবই তো পাইছেন। এখানে অভিযোগ না পাওয়া যাক, আইনে কি বলা আছে আমি বলে দিলে তো উত্তর শেষ হয়ে যাবে, এখন সবাই বলা বলি শুরু করবে। কবির বলে দিন স্যার। কবির বলবে না, না কবির বলবে না, দেলোয়ার বলবে না, আমি বুঝে ফেলছি যে মাথায় ক্যাচ করছে। বিষয়টা হচ্ছে জয়েনে তো বলা রয়েছে আপনার প্রমাণ অগ্রহণযোগ্য, কোনো কিছু পাওয়া দরকার নাই। ওখানে আপনার জানছে, অভিযান পরিচালনা করছে, ঘটনাস্থলে গেছেন, তারা ত্যাগ করছে এবং লেগে খেলার যায়। কি বিষয়? নয় যারা স্যার, নয় যারা। ডাইরেক্ট মামলা হবে তার, মাছ বাজারে কোনো কথা নাই। তার বিরুদ্ধে বলে তারা জয়েনে মামলা দিবেন। আর যা যা পান না পান সেটা প্রমাণ দরকার নাই তো, ওই অনুযায়ী মামলা দিয়ে চালাই দেন, দেখবেন সব অ্যারেস্ট হয়েছে, পরবর্তী সব ফুটে জাহাজ রয়েছে। সহজ। অজ্ঞাতনামা, অজ্ঞাতনামা, আসামি। আবারও হ্যাঁ, এই যে এত ই খুলে না, ব্র্যান্ড খুলে এই এবার ইয়া বলেন, এই কেডা কবির বলেন। দেলোয়ার রেডি থাকো। আর এত সহজ জিনিস। সেক্রেটারিকে ৯ ধারা মোতাবেক গ্রেপ্তার করে নিতে হয়। কয় দ্বারা? নয় যারা, নয় নয় ধারা যারা। নয়, ৯ ধারা নয় দ্বারা, স্যার, ৯ ধারা। 9 দ্বারা কি বলছে? তার সেক্রেটারিকে প্রমাণে গ্রেপ্তার করতে হবে। আরে বাবা, 9 দ্বারা পাইলেন কোথায়? 9 দ্বারা কি বলছে? নয় ধারায় বলছে যে জুয়া খেলার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, উনি যদি উচিত না থাকে তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। 9 দ্বারা তাই বলা আছে দেলোয়ার? জি স্যার, নয় যারা স্যার, নয় যারা হবে স্যার। আচ্ছা। জি স্যার, ৯ প্রমাণ ধারা। অপ্রয়োজনীয় স্যার। হ্যাঁ, নয় ধারায় বলছে স্যার প্রমাণ অপ্রয়োজনীয়, সাধারণ জুয়া তাহলে ডাকাত। ওরা 9 দ্বারা, তারা 9 দ্বারা বলতেছে কেন? আমি তো বলে দিছি যে এখানে এটা তো যুক্তি দেখাবেন, আপনি যখন লেখার ভিতরে একটা উপস্থাপন থাকবে, এখানে তারা কোনো কিছু পাওয়া গেল না, কোনো সমস্যা নেই, তবে তারা এখানে জুয়া খেলার কোনো কিছু প্রমাণ প্রয়োজন নেই, প্রমাণ অপ্রয়োজনীয়। এখন দেলোয়ার, কি স্যার আমি কি এই প্রশ্নের কি উত্তর দেবো স্যার আমি? হ্যাঁ ফাইনালি তুমি দাও। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার আমি বলি, এখানে প্রথমে বলছে যে মাছ বাজারের সেক্রেটারি অফিস কক্ষের জুয়া খেলছে মর্মে গোপন ক্লাস সংবাদ চলতেছিল। ভিত্তিতে। এখন আপনার প্রকাশ্য জুয়াইনের 3 ধারায় ক্লাস বলছে স্যার, ক্লাস যদি কোনো ব্যক্তি কোনো গৃহ, তাঁবু, স্থান, আচ্ছা দালানকুঠা ইত্যাদিরে জুয়ার আখড়া বা জুয়াখাড়া স্থান হিসেবে ব্যবহার করতে দেয়, তাহলে সেই ব্যক্তি জুয়াইনের 3 ধারায় দণ্ডিত হবে। শেষ করে দিছো দেলোয়ার? স্যার আপনি মাঝখানে ব্রেক দিয়ে দিছি স্যার। আচ্ছা, এই স্যার বিষয়টা আটকে পারছেন স্যার। স্যার যে নয় ধারা জুয়াইনের মোতাবেক 3 ধারায় বলছে স্যার, যদি কেউ এই তার অফিস, গৃহ, আস্তে আস্তে তাঁবু। দেলোয়ার, আসে দেলোয়ার আসে, মূলত এখানে ধারা হবে, এখানে যেহেতু মামলার একটা বিষয় বলছে পরবর্তী আইনগত পদ্ধতি, এই পরবর্তী আইনগত পদ্ধতিতে আপনার 3 ধারা আসতেছে। আপনার তো সাজা দিতে হলে 3 4 5, 3 4 5 তো যাবেন না, ওটা তল্লাশি। 3 4 4 কি না, তিনে আপনি, ওইগুলোর তো স্যার দরকার নাই, ওইগুলোর তো না না স্যার দরকার নাই। এখানে না তো না ওই না, যে প্রকাশ্যে বলে দিচ্ছে সেক্রেটারি তার হ্যাঁ অফিস হ্যাঁ, ব্যবহার করতে দিছে, এইটাই ব্যবহার করতে যদি তার বিরুদ্ধেই এই যাবে, কোনো জন্যই তো স্যার সে দণ্ডিত হয়ে গেছে, আর তো দরকার নাই, হ্যাঁ এখন আর দরকার পালিয়ে নাই গেলে কেউ exactly। সমস্যা নাই। আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি স্টেপ বাই স্টেপ। এইটার হলো জোয়া আইনের যে কার্যক্রম, এখানে তো বলেই দিচ্ছে সে অফিস কক্ষ এক ক্লিয়ার আছে, এর এখানে দরকার নাই তো অন্য কিছু।
স্যার আরেকটা স্যার আমি দেখলাম স্যার ওই যে অনেক গাইডেন্স দিছে মানে 9 ধারা মোতাবেক সেক্রেটারি এই দায় থেকে রেহাই পাবে না স্যার। আচ্ছা, ওইটা তো আমি বলছি যে আপনি আপনার উপস্থাপনাটা যে এটা যে তাদের বিরুদ্ধে দিলেন, আপনি একটা স্টেপ দিয়ে যে তাদের কোনো কোনো কিছু পাওয়া গেল না, একটা কথা হলো অভিযানে কোনো কিছু পাওয়া না যায়, তাদের প্রমাণ দরকার নেই, প্রমাণ হচ্ছে তারা সেখানে সরঞ্জাম দিব আমাদের বলা আছে না, আপনি পড়ছেন না ওখানে যে স্যার ওখানে উপস্থিত থাকলে দণ্ড হয়ে যাচ্ছে, অনুপস্থিত থাকলেও দণ্ড হয়ে যাচ্ছে, উপস্থিত থাকলেও দণ্ড, অনুপস্থিত থাকলেও দণ্ড, আইনে স্পষ্ট বলা আছে। স্যার এই স্যার এখানে 9 আসবে, স্যার এখানে 9 আসবে। স্যার হ্যাঁ, হ্যাঁ, আমি একটু মিন করছি, একটু বলবো স্যার। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মাঝবাজারের সেক্রেটারি অফিস কক্ষে জুয়া খেলছে গোপন সংবাদের ভিত্তি টের পেয়ে জুয়ার সরঞ্জামের দিন সহ ছিল, মানে ওখানে ছিল, সরঞ্জাম ছিল ওই জায়গায়, তাহলে নাকি স্যার? হ্যাঁ, ও কোনো কিছু পাওয়া গেল না, এক্ষেত্রে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পরবর্তী আইনগত পদ্ধতি আলোচনা করুন। তাহলে নিশ্চয়ই ওটা জুয়ার আখড়া। বাবা মাথাটা দিয়ে সরতে হয়। তাহলে ওখানে পাওয়া পাওয়া না পাওয়া যায়, তাও তো জুয়ার আখড়া, খেলা তো ওইখানে হয়। আমি তাহলে এখানে তো পুলিশের উপস্থিতি পেয়ে জোয়ার সরঞ্জাম দিয়ে সকল স্থান, এখানে ওদের জোয়ার সরঞ্জাম তো পান নাই, ওখানে ওগুলা সহ সকল স্থান ত্যাগ করে দিচ্ছে, তো ওগুলো তখন এখন জায়গাটা শূন্য, মানে একটা পার্টি রয়েছে, ওখানে যদি অল্প কিছু পাইলেও বুঝতে হবে যে এখানে সকল জোয়ার আখড়া নামে পরিচিত, ওটা আলাদা বিষয়। এখানে প্রশ্ন এটা কি বুঝতে হবে লিখছো? সকল স্থান ত্যাগ করছে বলেই তো দিচ্ছে, এখানে অন্য কিছু না, জাস্ট পরবর্তী আইনগত পদ্ধতি তাদের বিরুদ্ধে মামলা দেবেন, এক কথা শেষ। স্যার ওই জন্য স্যার একটু কথা বলি, একটা প্রশ্ন নিয়ে অনেকক্ষণ সময় হেরামো না হইতেছে। 9 ধারা এটা তো মানে অপ্রয়োজনীয়, কিন্তু 3 ধারায় আমরা মূলত যে ব্যক্তি এই ঘটনা Yes, ঘটায় আমরা এই আছে, আর প্রসিকিউশন দরকার দিতে না, আর আগাম দরকার নেই, আপনার ওইটুকু লিখুন। দেখেন পরে দেন, খোয়া যান লাইসেন্স কিন্তু আগ্নেয়াস্ত্র পুলিশ এটার ফাইনাল সিদ্ধান্তটা কি তাইলে? মানে সোজা কথা যে ও কোনো কিছু পাইনি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব আর অজ্ঞাতনামা মামলা নিব, এই তো? ভাই কোনো কিছু পাই নাই এরকম বলা যাবে না, এটা কোনো প্রশ্ন উত্তর হলো না ভাই, ওটা তো তুমি প্রশ্নের কথাটাকে মধ্যে আমাকে দেয়াই মাপে আছে যে কোনো এভাবে কিছু লিখবা নাই। না, তুমি এটা লিখবা না, তো কোনো কিছু পাওয়া গেল না, এটা তো কোনো, এটা তো আইনের ভাষা, এটা হলো তাদের প্রশ্নের ভাষা হবে, তুমি যখন লিখবা কোনো কিছু পাওয়া যাক না যাক ঘটনাস্থলে, প্রমাণ দরকার নাই, ওখানে খেলছে দরকার নাই, ওখানে ওরা তো আগে বলেই দিছে যে জোয়া খেলছে, মনে করুন সময়ের ভিত্তিতে 3 জনের টিম নিজেই পাঠাইছে, আর টের পেয়ে জোয়ার সবকিছু নিয়ে চলে গেছে, জ্বর আক্রান্ত ছিল আগে, তাহলে তো হ্যাঁ, তুমি মামলাটা দিবে আইনগত তুমি বলো ব্যবস্থা, আগে, তুমি মামলা কোন আইনগত ধারা রুজু ব্যবস্থা করবে, তো মামলাই। জয়েনের কোন ধারায় মামলা রুজু করবে এটা বলো। স্যার 3 ধারা স্যার 3 ধারা। এই পর্যন্ত থাকো 3 ধারা, আর তুমি লেখা দিও একটু, নোট দিয়ে দিও তো, যে প্রমাণ অপ্রয়োজনীয় 9 ধারাটা লিখে, সমস্যা নেই। আচ্ছা স্যার ওইটা, স্যার এটা 1 মিনিট কি স্যার সময় দিবেন, আমি একটা ইব্রাহিম ভাইরে স্যার একটু বলি আচ্ছা, স্যার। ওইটা ওটা ক্লাস শেষে, ক্লাস শেষে ওটা শেষ স্যার, অন্য প্রশ্ন যান। লাইসেন্স কিন্তু আগ্নেয়াস্ত্র পুলিশ কোন ব্যক্তিকে কোন কোন পরিস্থিতি গ্রেপ্তার করতে পারে, ইয়ে বলো আবি কবে সালেম বলেছে। স্যার 12 ধারা অস্ত্র নিয়ে 12, স্যার অস্ট্রেলিয়া 12 স্যার। কোন পিআরবি কোন 316। পরিস্থিতি, কোন কোন পরিস্থিতি, অস্ত্র পুলিশ কোন কোন ব্যক্তি পরিস্থিতি গ্রেপ্তার করতে পারে, লাইসেন্স আগ্নেয়াস্ত্র সহ পুলিশ কোন যে গ্রেপ্তার বলে করতে দিছে পারে। লাইসেন্স কিন্তু আগ্নেয়াস্ত্র সহ পুলিশ কোন ব্যক্তিকে, লাইসেন্স কিন্তু তো আপনি ধরে ফেলতে ভালো, একটু যুক্তি দিবেন, 1 লাইন লিখে দিবেন, মার্ক হচ্ছে 5 মার্ক। স্যার যদি স্যার সন্দেহমূলক ভাবে যদি স্যার প্রকাশ স্থানে ঘোরাফেরা করে বা এবং কোনো স্যার মানে এই অপরাধ ভাই আরে সংঘটিত স্যার দাঁড়ান, একটু করে। ফিনিশ আসেন ভাই, বলবেন লাইসেন্স থাকুক না থাকুক বলাই তো আছে, জি লাইসেন্স তো আইনে বলা আছে, আপনি শুরুই তো করবেন লাইসেন্স থাকুক না থাকুক বলাই তো আছে, কোন পরিস্থিতি গ্রেপ্তার করবে, তার জি লাইসেন্স স্যার। কিন্তু আপনি ধরে ফেলতেছেন, ধরবেন না, আইনে তো বলাই আছে, স্পষ্ট করে বিধান দেওয়া আছে, কিছু কিছু প্রশ্ন আছে ধারা বিধান সাল সহ লিখবেন চমৎকার করে, অল্পতে মার্ক পেয়ে যাবেন, এত কথা লেখা দরকার। আচ্ছা, মান্য করলে একটি দর্শন মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিলের প্রতিমান হলো যে ন্যায় বিচারের স্বার্থে একজন আসামিকে সাক্ষী করা বাঞ্ছনীয়। এখন এই যে এই আইনটা, এই যে যে আইন করছে এখন বর্তমানে নতুন 25 সালের সংশোধনে দেখি এটা আছে যে ন্যায় বিচার স্বার্থে কোনো একজন আসামিকে সাক্ষী করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে তদন্ত কর্মকর্তা যে তদন্ত সময় কোনো দায় দায়িত্ব আছে কিনা, এটা কি পারে এটা করতে স্যার তদন্ত কর্মকর্তা? 18 স্যার 18 কি এসিড আইন না নারী আছে স্যার, শিশু? আছে স্যার 18/7 আর এসিডেন্ট 12। আমি যদি নারী শিশুতে স্যার 18/7 নারী শিশু স্যার, আর এসিডেন্ট 12। এসিডের, আচ্ছা এসিডে একটু ক্লিয়ার করা নারী বলা শিশু আছে। হবে স্যার নারী শিশু হবে। 18/7। আচ্ছা 18/7 কি বলা আছে দেলোয়ার? 18 বলা আছে যে স্যার
আহ, স্যার কিছু তদন্তকারী কর্মকর্তা যদি স্যার ট্রাইব্যুনাল মনে করেন যে তার তদন্তে যদি স্যার আহ, সন্তুষ্ট প্রকাশ করেন কিংবা ট্রাইব্যুনাল এই মর্মে সন্তুষ্ট হয় যে আসামিকে স্যার সাক্ষী করলে তার ইয়েটা স্যার মামলাটা স্যার মোটামুটি স্যার একটা ভালো দিকে যাবে কিংবা যুক্তিপূর্ণ দিক হবে, তাই স্যার আসামিকে স্যার সাক্ষী করবে আর কি স্যার। আমার এই টাইম এখন বাবা চাচ্ছে একজন এই ক্লাসে চলাকালীন সময় যদি পাসওয়ার্ড চায় এটা না তাহলে স্যার, আজকে পুলিশ রিপোর্ট প্রেরণ করার পর ম্যাজিস্ট্রেট রিপোর্ট প্রেরণ করার পর ম্যাজিস্ট্রেট আসামিদের মধ্য হতে যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করতে পারে। এটা 18 তো এটা বলছে সাক্ষী গ্রহণ করতে পারে। 18 সাথে বলছে যে আদালত যদি প্রয়োজন মনে করেন যে ন্যায় বিচারের স্বার্থে বা তদন্তকারী কর্মকর্তা আসামিকে মানে কোনো সুবিধা দেওয়ার জন্য আসামির মানে সাক্ষী করছে, তাহলে ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে মানে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা 18 আটে সাথে সাথে করছে এটা তো 18 আটে ব্যবস্থা। দেলোয়ার ফিনিশিং দাও। এটা হচ্ছে স্যার নারী শিশু নির্যাতন আইনের 18-7, যেটা বলছে তদন্তকারী কর্মকর্তা দেওয়ার পর আদালত দিতে পারে, যেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালীন সময়ে কোনো নির্দিষ্ট সাক্ষী পায় না। উক্ত নারী শিশু নির্যাতন আইনের এটা প্রমাণ করার জন্য নির্দিষ্ট সাক্ষী পায় না এবং শুধু আসামিদের জড়িত মর্মে রিপোর্ট পেশ করে, সেই ক্ষেত্রে আদালত নারী শিশু নির্যাতন আইনের 8-7 ধারা মোতাবেক সাক্ষীকে ন্যায় বিচারের স্বার্থে আসামিকে সাক্ষী রূপে সাক্ষী হওয়ার জন্য আদেশ দিতে পারেন। ক্লিয়ার? আর কোনো ক্লিয়ার স্যার। প্রশ্ন আছে? পুলিশ 1861 সালে অনুযায়ী পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? শুধু পুলিশ আইন 34 ক আর নাই? স্যার আমার ওই যে উপরে 4-এর ক নাম্বার প্রশ্ন নিয়ে একটু প্রশ্ন ছিল স্যার, এখানে অনেকেই একটা গুরুত্বপূর্ণ তারা স্যার সারি চলে গেছে। এই যে 4-এর খ। জি স্যার, 4-এর ক স্যার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র। এটা স্যার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র পুলিশ কোন অবস্থায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? পুলিশের 12 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দিছে, কিন্তু স্যার আপনার প্রশ্নে চাইছে হচ্ছে লাইসেন্সকৃত অস্ত্রধারীরে পুলিশ কখন গ্রেপ্তার করতে পারে। তখন স্যার এটা আমাদের 17-র যে শর্ট হাইফেন কোড আছে ওইটার প্রতি স্যার মিন করতেছে। যখন 17-এর শর্ট হাইফেন কোড সে লঙ্ঘন করবে, সেই ক্ষেত্রে পুলিশ বাধ্য হয়ে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। বুঝতে পারছেন সবাই? লাইসেন্স শর্তর যে লাইসেন্সের যে বিধিমালাগুলো রয়েছে 17, ওখানে 17-এর খ, হয়তো বোর্ড নাই লেখা 17-এর ক স্যার শর্ট হাইফেন কটা কটা, এটা একটু দেখে নিন আপনারা এর সাথে। এটা তো স্বামী স্থগিত বাতিল করতে পারে 17 ক।